চীনের একটা ছোট্ট কিন্তু খুবই জনপ্রিয় নুডলসের দোকান। ভোরবেলায় এক লোক একদম টাটকা নুডলস বানিয়ে বড় একটা টেবিলের ওপর ছড়িয়ে দেয়। তারপর আরেকজন লম্বা কাঠির সাহায্যে সেগুলোকে আলাদা করে ফেলে, যাতে একটার সঙ্গে আরেকটা কোনোভাবে লেগে না থাকে। আর এরপর ওগুলোকে একটু শুকানোর জন্য রেখে দেওয়া হয়। এটাই তাদের রোজকারের কাজ, কারণ এইভাবে বানানো নুডলসই প্রতিদিন সকালে তাদের দোকানে বিক্রি হয়। তবে এই নুডলস কিন্তু একটা বিশেষ সসে ডুবিয়ে খাওয়া হয়, নানা রকম উপকরণ মিশিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাস্টমারদের সামনে পরিবেশন করা হয়। তাই তো এই শহরে কমপক্ষে 200 মানুষ শুধু এই দোকানে নাস্তা করতে আসে। একদিন যদি দোকান কোনোভাবে বন্ধ থাকে, তাহলে ওই 200 জন মানুষ না খেয়ে কাজে চলে যায়। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, দোকানটা ঠিক কতটা জনপ্রিয়। তবে এটা কিন্তু শুধুমাত্র তাদের ব্যবসা নয়, এটা তাদের ঐতিহ্যের একটা অংশ। মানে পারিবারিকভাবে তারা এই দোকান বহু বছর ধরে দিয়ে আসছে। একজন বৃদ্ধ লোক মূলত এই দোকানটা চালান, আর তার ছেলে আর নাতি সেই দোকানেই কাজ করে। তবে বর্তমানে এই দোকানের উত্তরাধিকারী হলো একটা তরুণ ছেলে, যার নাম জ্যাং। আর জ্যাংই কিন্তু আমাদের আজকের গল্পের হিরো। জ্যাং নিজেও তার কাস্টমারদের সঙ্গে দোকানে বসে নাস্তা করে, তারপরে সে অফিসে চলে যায়। তবে যাওয়ার আগে সে তার গার্লফ্রেন্ড সোনিয়ার জন্য একটু নুডলস প্যাক করে নিয়ে যায়, কারণ সোনিয়ারও তাদের এই দোকানের নুডলস প্রচণ্ড প্রিয়। আসলে জ্যাং একটা বড় বোটে কাজ করে, যেটা চীনের শহরগুলোর মধ্যে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই নৌকা নিয়ে এদিক থেকে ওদিকে ছুটে বেড়ায়। অনেক অফিসগামী আর কলেজ ছাত্রছাত্রী এই নৌকায় যাতায়াত করে। সোনিয়াও প্রায় এই নৌকায় যেত, আর সেখান থেকে তাদের বন্ধুত্বটা হয়। আর তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে বদলে যায়। আর জ্যাং তো প্রতিদিন তার জন্য দোকানের স্পেশাল নুডলস নিয়ে আসে। এদিকে দোকানে জ্যাংয়ের দাদু আর তার বাবা নুডলস বিক্রি করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু বিশ্রাম নেয়। আসলে তারা সূর্য ওঠার আগেই সব কাজ শেষ করে ফেলে এবং দুপুর 12টার মধ্যে আবার দোকানটা বন্ধ করে দেয়। তবে জ্যাংয়ের বাবা কিন্তু শুধুমাত্র এই দোকান নিয়ে সীমাবদ্ধ নয়, তিনি স্কুলে গিয়ে বাচ্চাদেরকে আবার ম্যাজিক শো দেখান। এতে কিছু বাড়তি ইনকামও হয়। আর তাছাড়া এই ম্যাজিক দেখানো তার একটা নেশাও বটে। জ্যাং ছোট থাকতেই তার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আর তারপর থেকে জ্যাংয়ের বাবা একাই তাকে বড় করেছে। আর জ্যাংয়ের দাদু কাজ শেষ হয়ে গেলে তার বন্ধুদের সঙ্গে বসে দোকানে একটু আড্ডা দেয়। এইভাবে বেশ সুখে শান্তিতে তাদের জীবন কাটছিল। বড় কোনো স্বপ্ন নেই, কারো কাছে কোনো চাওয়া পাওয়াও নেই। এই দোকানটা তাদের কাছে শুধুমাত্র আয়ের উৎসই নয়, বরং এটাই হলো তাদের আসল পরিচয়। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এটাকেই চালিয়ে যাচ্ছে। কিন্তু একদিন যখন জ্যাংয়ের বাবা দোকানে ছিল না, তখন সেখানে জন নামের একটা লোক আসে তার দাদুর সঙ্গে দেখা করতে। আর সেখানে এসে বলে যে এই দোকানটাকে কিন্তু আমাকে ফেরত দিতে হবে। তখন জানা যায় বহু বছর আগে এই জায়গায় জনের দাদু দোকান চালাতেন, কিন্তু ব্যবসা খারাপ হয় তিনি দোকানটায় বিক্রি করে দেন। আর তারপর জ্যাংয়ের দাদু এটাকে সফল নুডলসের দোকানে পরিণত করেন। তাই এখন জন আবার এই দোকানটা কিনতে চায়। সে বলে যে আজকের দামে যত লাগে আমি তত দিতেই রাজি আছি, আপনি শুধু আমার কাছে এটা বিক্রি করে দেন। তবে জ্যাংয়ের দাদু তখন শান্তভাবে বলে যে 50 বছরের বেশি সময় ধরে আমি পরিশ্রম করে এই দোকানটা দাঁড় করিয়েছি। তোমার কাছে এটা একটা দোকান হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার গোটা জীবন, আমার পরিবার, আমার পরিচয়। তবে জন আবার তার এইসব কথা শুনতে মোটেও আগ্রহী নয়। সে তখন হুমকি দিয়ে বলে যে আমি কোর্টে প্রমাণ করে দেব এই দোকানটা আমার দাদুর ছিল, আর এটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তবে জ্যাংয়ের দাদু আবার তার কথায় একটুও ভয় পান না। তিনি উল্টো বলেন যে তোমার যা খুশি হয় তুমি তাই করো, আমি এই দোকান কোনোভাবেই তোমার কাছে বিক্রি করব না। তখন জন আবার তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যে আপনি তো বলেন শহরের মানুষ শুধুমাত্র আপনার দোকানে নাস্তা করে, তাহলে একটা কাজ করেন, 2 দিন দোকানটা বন্ধ রাখুন। যদি একটা কাস্টমারও আপনাকে এখানে খুঁজতে আসে, তাহলেই আমি মেনে নেব যে আপনার নুডলস আসলেই সেরা। জ্যাংয়ের দাদু তখন এক মুহূর্ত না ভেবে তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। তিনি বলেন যে 2 দিন না, আমি 1 সপ্তাহ দোকান বন্ধ রাখবো। তারপর যদি আমার সব কাস্টমার ফিরে আসে, তুমি কিন্তু আমাকে আর একটুও বিরক্ত করবে না। আর যদি না আসে, তাহলে আমি এই দোকানটা তোমার কাছে বিক্রি করে দেব। তাই এরপর তিনি অনেকটা মন খারাপ নিয়ে সাপ্লায়ারদেরকে ফোন করে বলেন যে তোমাদের 1 সপ্তাহ কোনো মাল পাঠানো লাগবে না, আমি যখন ফোন করব তখনই তোমরা পাঠিও। আর এরপর জ্যাংয়ের বাবা ফোন করে জানান যে তার আজকে 2টা ম্যাজিক শো আছে, তাই তিনি রাতে আর বাড়ি ফিরতে পারবেন না। আর তাই জ্যাংয়ের দাদু তখন একটা কাগজে লিখে রাখে সব ক্লোজড। তবে মজার ব্যাপার হলো এত বছর তো কখনোই দোকান বন্ধ হয়নি, তাই তাদের কাছে দোকান বন্ধ লেখা বোর্ডটাই ছিল না। তো পরের দিন সকালবেলায় মানুষজন বোর্ড দেখে তো একদম অবাক হয়ে যায়, আর দরজায় ধাক্কা দিতে শুরু করে যে কেন হঠাৎ করে এইভাবে দোকানটা বন্ধ করা হলো। ওই সময় আবার জ্যাংয়ের বাবা নিজে এসে বোর্ড দেখে তো প্রচন্ড অবাক হয়ে যায়। তিনি এরপর ওপরে ঘরে গিয়ে দাদুকে জিজ্ঞাসা করেন যে এটা কি হলো বাবা, বাইরে এত মানুষ দাঁড়িয়ে আছে আর তুমি দোকান বন্ধ করে বসে আছো। তখন দাদু তাকে জনের সঙ্গে হওয়া তার সমস্ত কথাই খুলে বলে, আর তিনি এটাও বলেন যে আমি তার সঙ্গে একটা চ্যালেঞ্জ নিয়েছি, দেখবে আমরাই জিতবো।
জ্যাংয়ের বাবা তো এটা শুনে প্রচন্ড রেগে যায়। তিনি বলেন যে সে পুলিশে যাক বা কোর্টে যাক, আমরা কেন ভয় পাবো, আর তুমি তার উপর রাগ দেখিয়ে দোকান কেন বন্ধ করবে, এটা কিন্তু পুরোপুরি একটা বোকামি। কিন্তু দাদু তখন বলেন যে জন ভাবে কয়েকদিন দোকান বন্ধ থাকলে নাকি মানুষ অন্য দোকানে চলে যাবে, কিন্তু দেখো কত মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, সে বুঝুক যে তার ধারণা ঠিক কতটা ভুল। অন্যদিকে আমাদের জ্যাং তো তার গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে পুরো শহরে ঘুরে বেড়াচ্ছে। সোনিয়া বলে যে আমি বেইজিংয়ে চলে যাচ্ছি, আমি এখন থেকে ওখানেই কাজ করব। সে তখন জ্যাংকেও তার সঙ্গে যেতে বলে, কিন্তু জ্যাং বলে যে আমি কিভাবে যাব বলো, এখানে আমার দাদু আমার বাবা আছে, আর আমাদের নুডলসের দোকানটাও তো আছে, আমি কোনোভাবেই তোমার সঙ্গে এখন যেতে পারবো না। এই কথা শুনে তো সোনিয়া প্রচন্ড রেগে গিয়ে বলে যে তুমি তোমার দোকানটা মাথায় নিয়ে ঘুরে বেড়াও যাও, আমি কিন্তু এখান থেকে ঠিকই চলে যাচ্ছি, এরপর আর তুমি আমাকে পাবে না। আর এটা বলে সত্যি সত্যি সে ওখান থেকে চলে যায়। সোনিয়া চলে যাওয়াতে জ্যাং তো একদম ভেঙে পড়ে। সে ভাবতে থাকে যে এখন সে কি করবে। এদিকে পরের দিনও তো দোকানের সামনে সে সব ক্লোজ বোর্ডটা ঝুলে থাকে। মানুষ আবারও এসে দরজায় ধাক্কা দেয়, কিন্তু দাদু তো চিন্তা করে না, বরং সে মনে মনে খুশি হয়। তবে জ্যাংয়ের বাবা আবার কোনোভাবে চান না যে কাস্টমাররা রাগ করুক, তাই তিনি নিচে গিয়ে সবাইকে বলেন যে আমরা খুবই দুঃখিত এভাবে দোকানটা বন্ধ করার জন্য। এদিকে জ্যাং তার দাদুকে জিজ্ঞাসা করে যে তুমি দোকান তো বন্ধ করলে, কিন্তু এখন আমি সোনিয়াকে কি খাওয়াবো। দাদু তখন হাসতে হাসতে বলেন যে টেনশন করো না, তোমার জন্য আমি ঠিকই বানিয়ে রেখেছি। এমনকি সে সোনিয়ার জন্য নুডলসও নিয়ে যায়, কিন্তু সোনিয়া তো আর আসে না, কারণ আগের দিন তো সে রাগ করে চলে গিয়েছে। তবে জ্যাং তো আর জানতো না যে সোনিয়া সত্যি সত্যি চলে যাবে, তাই সে সোনিয়াকে ফোন করে, কিন্তু সোনিয়ার ফোনটা তখন সুইচ অফ ছিল। জ্যাং তো প্রচন্ড রেগে যায়, সাথে কষ্টও পায়, তবে টেনশন করতে থাকে যে আসলে সোনিয়া গেল কোথায়। ওদিকে দাদুর দোকানটা একদম ফাঁকা দেখে তো প্রচন্ড মন খারাপ হয়ে যায়। এমন দৃশ্য তিনি জীবনে কখনোই দেখেননি। ঠিক তখনই জনকে রাস্তার ওই দিক থেকে আসতে দেখে তিনি চুপি চুপি ভেতরে ঢুকে তার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করে। জন তখন বোর্ডের লেখা দেখে ওখান থেকে চলে যায়। তবে সেই রাতে দাদুর আর ঘুম আসে না। তার মনে হয় যে কেউ যেন দোকানের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু তিনি নিচে নেমে দেখেন যে ওখানে কেউ নেই। আসলে দোকান বন্ধ রাখার কষ্ট থেকে তার এমন হ্যালুসিনেশন হচ্ছিল। তো পরের দিন তিনি আবারও জ্যাংয়ের জন্য নুডলস রান্না করেন, আর তারপর নিচে উকি দিয়ে দেখতে পান যে আজকে একটা কাস্টমারও আসেনি, এমনকি কেউ দরজায় ধাক্কাও না। এটা দেখেই তো তিনি প্রচন্ড হতাশ হয়ে পড়েন। জ্যাংয়ের বাবা তখন তার দাদুকে বলে যে বাবা, আমরা কিন্তু প্রতিদিন একটা একটা করে কাস্টমার হারাচ্ছি, কাল দোকানটা খুলে ফেলুন, না হলে কিন্তু একে একে সবাই চলে যাবে। এদিকে জ্যাংয়ের বাবা আবার সোনিয়ার জন্য নুডলস প্যাক করেন, আর জ্যাং তখন বলে যে সোনিয়া তো বেইজিংয়ে চলে গিয়েছে, কবে আসবে আমি জানি না, আর আদৌ আসবে কিনা আমি সেটাও জানি না। আর এটা বলে সে মন খারাপ করে কাজে চলে যায়। এদিকে দেখা যায় সন্ধ্যার সময় জন দূর থেকে দোকানের দিকে নজর রাখছিল যে কোনো কাস্টমার এদিকে আসে কিনা। ঠিক তখনই আবার একটা ট্যাক্সি এসে দোকানের সামনে থামে, আর এক মহিলা নেমে সোজা ওপরে চলে যায়। তিনি আসলে দাদুর মেয়ে, মানে জ্যাংয়ের ফুপু, আর তার নাম লিজ। লিজ আসলে একসময় জনের প্রেমিকা ছিল। তাকে দেখে তো জন প্রচন্ড অবাক হয়ে যায় যে সে হঠাৎ করে এখানে এলো কেন। লিজ একটা আমেরিকানকে বিয়ে করেছিল, কিন্তু দাম্পত্য কলহের জন্য খুব বেশি দিন সংসার টেকেনি, তাই ডিভোর্স দিয়ে সে এখন বাড়িতে ফিরে এসেছে। লিজকে দেখে দাদু তখন বিরক্ত হয়ে বলেন যে ভালোবেসে তো ঠিকই বিয়ে করেছিলিস, তাহলে এখন ডিভোর্স দিলি কেন। লিজ এটা শুনে খুব শান্তভাবে বলে যে ভালোবাসা ছিল, বিয়েও করেছি, কিন্তু বিয়ের পর যদি ভালোবাসা না থাকে তাহলে আমি কি করব, তাই আমাকে বাধ্য হয়ে এই ডিভোর্সটা দিতে হয়েছে। এতে এত অবাক হওয়ার কি আছে, তোমাদের মধ্যে আসলে সমস্যাটা কি ছিল আমাকে খুলে বলো তো। তবে ঠিক তখনই সেখানে জ্যাংয়ের বাবা এসে তার বাবাকে বলে যে মেয়েটা সবেমাত্র আসলো, আগে ওকে একটু রেস্ট নিতে দেন, আপনি তো আসা মাত্রই বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করেছেন, ও কোনটার উত্তর দেবে। কিন্তু এর পরেও যখন জ্যাংয়ের ফুপু ওই দোকানের ব্যাপারে জিজ্ঞাসা করে, তারপর তিনি জন আর তার দাদুর চ্যালেঞ্জের কথাও বলে দেন। লিজ তো এটা শুনে প্রচন্ড অবাক হয়ে যায়, আর জিজ্ঞাসা করে যে জন কেন এই দোকানের পেছনে লেগেছে, তার এখানে কিসের স্বার্থ। তখন জ্যাংয়ের বাবা বলে যে সে একটা কফি শপ চালায়, হয়তো এখানে নতুন একটা ব্রাঞ্চও খুলতে চায়, এই জন্যই আমাদের দোকানটার উপর তার নজর পড়েছে। তো তারা যখন কথা বলছিল ঠিক তখনই কেউ একজন এসে দরজায় কড়া নাড়ে, আর দাদু যখন দরজাটা খোলে তখন জানা যায় যে জন তার এক্স গার্লফ্রেন্ড মানে লিজের জন্য একটা ফুলের তোড়া পাঠিয়েছে। এটা দেখেই তো দাদু তার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেন। তারপর লিজকে বকা দিয়ে বলেন যে স্বামীকে ডিভোর্স দিয়ে এলে ঠিক আছে, কিন্তু এখন এসে কি আবার তোমার পুরনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক শুরু করবে নাকি? এগুলো কিন্তু এখানে মোটেও চলবে না, তুমি তোমার বাবাকে ভালো করেই চেনো। লিজ তখন বলে যে আপনি এসব কি বলছেন, আমি তো জানতামই না জন এখানে থাকে, সে তো আমাদের দোকানটাই বন্ধ করাতে চাইছে, আমি কেন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো, আমি তো এসেছি আপনাদের সঙ্গে এখানে থেকে দোকানটা সামলাতে। এইভাবেই তার বাবাকে কোনো মতে শান্ত করে তো লিজ সরাসরি চলে যায় জনের কফি শপে। আসলে লিজ মুখে যাই বলুক না কেন, জনের প্রতি তার এখনো অনেক ভালোবাসা আছে, কারণ জনই তো ছিল তার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম প্রেমিক।
তো কফি শপে গিয়ে এসে বলে যে আমি কিন্তু শুধুমাত্র এখানে কফি খেতে এসেছি, তবে আমি যদি আগে থেকে জানতাম যেটা তোমার দোকান তাহলে হয়তোবা ঝুঁকতাম না। তবে একটা কথা আমাকে বলো তো, হঠাৎ করে তুমি আমার বাবার দোকানের পেছনে কেন লেগেছো? জন তখন হেসে দিয়ে বলে যে আচ্ছা বুঝলাম, তার আগে বলো তুমি আমাকে এখানে দেখতে আসোনি, মিথ্যা কথা বলছো কেন? আমি তো ভালো করেই জানি যে তুমিও জানো এটা আমার কফি শপ। এরপর সে লিসকে কফি বানিয়ে দিয়ে বলে যে একবার টেস্ট করে দেখো তো, তারপর বলো এটা ভালো নাকি তোমার বাবার ওই পুরাতন আমলের নুডলস। লিস তখন বলে যে শোনো, পুরো শহর জানে আমার বাবা নুডলস এখানে সেরা, তোমার কফি তার ধারে কাছেও যেতে পারবে না। এটা বলেই সে না খেয়ে ওখান থেকে চলে যায়। আর এরপর লিস যায় সরাসরি জ্যাংয়ের কাছে। জ্যাং তাকে দেখে তো খুবই খুশি হয়ে যায়, কারণ তার মা চলে যাওয়ার পর লিজি তাকে কোলে করে মানুষ করেছে। জ্যাং তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার ফুপি, হঠাৎ করে তুমি এখানে এলে? লিজ তখন বলে যে আসলে আমার আর আমার হাজব্যান্ডের ঠিকমতো বনিবনা হচ্ছিল না, তাই আমি চলে এসেছি। আর তোমার আর সোনিয়ার এখন কি খবর বলো তো? জ্যাংও তখন মন খারাপ করে বলে যে সোনিয়া বেইজিংয়ে চলে গিয়েছে ফুপি। লিজ তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে টেনশন করো না, দেখবা সবই ঠিক হয়ে যাবে। তো এদিকে দেখা যায় জ্যাংয়ের দাদুর সেই দোকানে পরের দিনে কিছু কাস্টমার আসে, কিন্তু বোর্ডে ক্লোজ লেখা দেখে চলে যায়। আর এইবার আর কেউ দরজায় ধাক্কা দেয় না। দাদুর তো তখন থেকে দুশ্চিন্তা শুরু হয়ে যায়, তাহলে সবাই কি সত্যি সত্যি চলে যাচ্ছে? আর দাদুকে এমন টেনশন করতে দেখে লিজ তখন নিচে গিয়ে দরজাটা ধাক্কা দেয়। আর ওই ধাক্কার শব্দ শুনে দাদুর মনের মধ্যে যেন নতুন করে উদ্যম ফিরে আসে। তিনি চিৎকার করে বলেন যে আর 2 থেকে 3 দিন অপেক্ষা করো, দোকান ঠিকই খুলে যাবে। এত জোরে ধাক্কা দিও না, তাহলে তো দরজাটাই ভেঙে যাবে। তো নিচে এরপর জন এসে তখন দেখতে পায় যে লিজ দরজায় ধাক্কা দিচ্ছে। তখন সে ভালো করেই বুঝতে পারে যে দাদুর মনোবল বাড়ানোর জন্যই লিজ এই কাজটা করছে। তো এরপর লিজ যখন ওপরে যায় তখন জ্যাংয়ের বাবা বলে যে তুমি এসব কেন করছো? আমি তো চাই জন এই দোকানটা কিনে নিক। এটা শুনেই তো লিজ পুরো চমকে ওঠে আর বলে যে ভাইয়া তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই দোকান তো বাবার প্রাণ, এটা বাবা কিভাবে বিক্রি করবে? জ্যাংয়ের বাবা তখন বলে যে তুমি হয়তোবা জানো না, বাবা কিন্তু আর আগের মতো নেই, তার শরীরটাও এখন অনেক অসুস্থ। আর অত ভোরে উঠে কাজ করা তার পক্ষে অনেক কঠিন হয়ে পড়ে। সারা জীবন তো সে আমাদের জন্য কাজ করেছেন, এখন আমাদের দায়িত্ব তাকে একটু বিশ্রাম দেওয়া। লিজ তখন বলে যে তোমার কথা ঠিক আছে, আমরা না হয় বাবাকে বিশ্রাম দিলাম, কিন্তু দোকান কেন বন্ধ করব? তুমি আর আমি একসঙ্গে মিলে তো এই দোকানটাকে সামলাতে পারি। আমরা এই দোকানটা কাউকে বিক্রি করব না। এদিকে পরের দিন সকালবেলায় তো জ্যাংয়ের বাবা সোনিয়ার জন্য নুডলস প্যাক করে নিয়ে আসে। আর এটা দেখে জ্যাং একটু রেগে গিয়ে বলে যে তোমাকে না আমি বলেছি সোনিয়ার জন্য নুডলস প্যাক করা লাগবে না, সে আর আসবে না। আর এটা বলেই সে মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সেদিন কাজের জায়গায় গিয়ে হঠাৎ করে সোনিয়াকে দেখে তো সে পুরো আনন্দে আত্মহারা হয়ে যায়। সে পুরো এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে যে তুমি বেইজিংয়ে যাওনি? সোনিয়া তখন অনেক শান্তভাবে বলে যে আমি আজকে চলে যাচ্ছি, তোমাকে গুড বাই বলতে এখানে এসেছি। অনেকদিন পর সোনিয়াকে দেখে জ্যাং ভেবেছিল সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তার চলে যাবার কথা শুনে তো জ্যাংয়ের হৃদয়টা আবারও ভেঙে যায়। তবুও সোনিয়া নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো নড়ে না। সে বেইজিংয়ে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে। এই ছোট্ট শহরে সে আর থাকতে চায় না। তাই শেষবারের মতো জ্যাংকে বিদায় জানিয়ে সে ওখান থেকে চলে যায়। সেই দিন রাতে কাজ থেকে ফিরে তো জ্যাং ঠিকমতো ঘুমাতেও পারে না। সে শুধুমাত্র সোনিয়ার কথাই ভাবতে থাকে। জ্যাংয়ের বাবা আর দাদুও তার কষ্টটা খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন, কারণ তারা অলরেডি সোনিয়াকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবেই মেনে নিয়েছিল। অন্যদিকে দেখা যায় লিজ আর জনের মধ্যে একটা মিটিং হয়। জনের আসল উদ্দেশ্য ছিল নুডলসের দোকানটাকে দখল করা। সে জানায় যে কফি আর নুডলস তারা একসঙ্গে মিলে একটা নতুন কম্বিনেশনে মেনু বানাতে চায়। সে নাকি আগে নিজের বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিল। তার কফি আর তাদের নুডলস এক রেস্টুরেন্টে বিক্রি করলে ব্যবসাটা আরো ভালো চলবে। কিন্তু লিজের বাবা এই প্রস্তাবে রাজি হননি, তাই জন বাধ্য হয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। লিজ তখন বলে যে তুমি তো একদম বোকামি করেছো, কফির সঙ্গে কেউ আবার নুডলস খায় নাকি? জন তখন তাকে বোঝায় যে এই এলাকায় আমার কফির কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর তোমাদের নুডলসও শহরের মধ্যে সেরা। যদি আমরা দুটোকে একসঙ্গে করি তাহলে একটা নতুন ব্যবসা শুরু করতে পারবো, আর আমাদের ধারে কাছেও কেউ আসতে পারবে না। আসলে শুরু থেকে এটাই ছিল জনের আসল প্ল্যান, আর এইবার সেটা লিজকেও বুঝিয়ে দিল। তো এরপরে দেখা যায় লিজ এই নতুন ব্যবসার কথা তার বাবাকে জানায়, কিন্তু তার বাবা তো এটা শুনে প্রচন্ড রেগে যান। তিনি এক প্রকার রাগ করে বলেন যে তুমি কি যে আমার দোকান নিয়ে সিদ্ধান্ত নেবে? আমি সবটাই বুঝতে পারছি, তুমি তোমার স্বামীকে ছেড়ে জনের সঙ্গে থাকতে চাও, তাই না? এই জন্য এসব করছো। তো এই কথা বলতে বলতে অনেক এক্সাইটেড হয়ে তার আবার বুকে ব্যথা শুরু হয়ে যায়। লিজ তখন ভয় পেয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করায়। আসলে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার এরকম ব্যথা হয়েছিল, তবে বড় কোনো অসুখ তার হয়নি। কিন্তু সে তো হসপিটালে এক মুহূর্ত থাকতে চায় না। গা থেকে সমস্ত টিউব খুলে সেখান থেকে বেরিয়ে এসে বলেন যে আমার কিচ্ছু হয়নি। আর এরপর তাকে আবারও বাড়িতে নিয়ে আসা হয়। লিজ তখন তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে সে দোকানে শুধুমাত্র ভালোই চেয়েছিল। যদি জনের কফি শপের সঙ্গে নুডলস যুক্ত করা হয় তাহলে লাভ অনেক বাড়বে এবং নতুন কর্ম
কর্মচারীও সেখানে নিয়োগ দেওয়া যাবে। আর ঠিক তখনই দেখা যায় জন ফল নিয়ে এখানে দাদুকে দেখতে এসেছে। তাকে দেখেই তো জ্যাংয়ের দাদু আবার প্রচন্ড রেগে যায়। আর জ্যাংয়ের বাবা তখন বলেন যে তোমার জন্য আজকে আমার বাবা এত টেনশনে, তুমি ইচ্ছা করে আমার বাবাকে উস্কে দিয়ে দোকানটা বন্ধ করালে, এখন আবার এখানে এসেছো কাটা ঘায়ে নুনের ছিটে দিতে, তোমার এখানে আসা লাগবে না। জন এটা শুনে তখন বেশ শান্ত কণ্ঠে বলে যে আমি চ্যালেঞ্জটা ফিরিয়ে নিতে এসেছি, আপনারা কাল থেকে দোকানটা প্লিজ খুলে ফেলুন, আমার আর আপনাদের এই দোকানের কোনো দরকার নেই। আমার জন্য আপনাদের এই কদিন অনেক কষ্ট হয়েছে, তার জন্য আমি অনেক দুঃখিত, পারলে আমাকে মাফ করে দিয়েন। তো এটা বলে সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সব ক্লোজ লেখার কাগজটা নিজের হাতে দিয়ে বলে যে কাল থেকে তোমরা দোকানটা খুলে দিও। তো এর পরের দিন সকালবেলায় তো তারা সবাই মিলে নুডলস বানাতে শুরু করে, আর দোকান খোলার সঙ্গে সঙ্গে আগের চেয়ে আরো বেশি ভিড় জমে যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ নুডলসের জন্য অপেক্ষা করতে থাকে। আর দাদুর কথাও তখন সত্যি প্রমাণিত হয় যে বিশ্বস্ত কাস্টমাররা কখনোই তাকে ছেড়ে যায় না। এখন দাদু, জ্যাংয়ের বাবা, জ্যাং আর লিস চারজন মিলে দোকানটা চালায়। আর সব কাজ শেষ হয়ে গেলে লিস বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে। এদিকে দোকানের কাজ শেষ করে তো জ্যাং রোজকারের মতো তার নৌকায় চলে আসে। আজকে এক মহিলা অনেকক্ষণ ধরে তাকে দেখছিল। এরপর নৌকা ছাড়তেই তিনি জ্যাংয়ের কাছে চলে আসে। আর জ্যাং যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কে, আপনাকে তো চিনলাম না, তখন ওই মহিলা নিজেকে জ্যাংয়ের মা বলে পরিচয় দেয়। জ্যাং তো এটা শুনে প্রচন্ড অবাক হয়ে যায়, সঙ্গে আবার রাগও হয়। সে বলে যে আপনি মিথ্যা কথা বলছেন, বাবা আর দাদু আমাকে বলেছে যে আমি ছোট থাকতেই আমার মা মারা গিয়েছে। তখন ওই মহিলা বলে যে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে ছেড়ে যাওয়া আমার মোটেও উচিত হয়নি, কিন্তু আমার আসলে এখন এমন একটা রোগ হয়েছে যে আমি আর বেশি দিন বাঁচবো না, তাই শেষবারের মতো তোমাকে একটু কাছ থেকে দেখতে এসেছি। আসলে অনেক বছর আগে জ্যাংয়ের বাবার সঙ্গে ঝগড়া হওয়ার কারণে সে বাড়ি থেকে চলে গিয়েছিলেন, কিন্তু একই শহরে থেকেও দূর থেকে সে তার ছেলেকে দেখে যেতেন। কিন্তু এত বছর যেহেতু জ্যাং তার মার ভালোবাসা পায়নি, তাই তার মাকে তার এখন মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। তবে জ্যাংয়ের মা যখন সেখান থেকে চলে যায়, জ্যাং আবার তখন তার পিছু নেয় আর গিয়ে দেখতে পায় যে তার মা সত্যি সত্যি সেখানে আত্মহত্যা করতে যাচ্ছিল। জ্যাং তো ছুটতে গিয়ে সময় মতো তার মাকে বাঁচায়। আর এরপরই জ্যাং তার ফুপি লিসকে মেসেজ করে জানায় সে তার মাকে দেখেছে। লিস তখন জ্যাংয়ের বাবাকে কিছু না বলে তো সরাসরি হাসপাতালে চলে যায়। আসলে এখানে জ্যাংয়ের মাকে ভর্তি করা হয়েছিল। তো ওই দিন রাতে জ্যাং বাড়িতে এসে তার বাবাকে সবটা খুলে বলে যে তার মায়ের সঙ্গে তার দেখা হয়েছে, কিন্তু তার বাবা তার এই কথার কোনো জবাব দেয় না। তখন জ্যাং আবারও বলে যে আর কতদিন তোমরা এভাবে রাগ করে থাকবে, মা কিন্তু অনেক অসুস্থ বাবা, সে হয়তোবা আর বেশি দিন বাঁচবে না, তাই প্লিজ তোমরা এই রাগটা আর রেখো না। তো পরের দিন সকালবেলায় দেখা যায় জ্যাংয়ের বাবা সত্যি সত্যি হাসপাতালে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছে, কিন্তু প্রথমেই তো তাদের দুজনের মধ্যে বেশ তর্ক শুরু হয়ে যায়। জ্যাংয়ের মা তখন বলে যে শুধুমাত্র তোমার জন্যই এত বছর আমি আমার একমাত্র ছেলের থেকে দূরে ছিলাম, তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করনি। এদিকে বাইরে দাঁড়িয়ে জ্যাং তার মা বাবার কথা শুনে তো নিজেই মন খারাপ করে থাকে। তখন তার ফুপি লিজ এসে তাকে বলে যে বাবা মার কথা এভাবে মন খারাপ করো না, তাদের নিজেদের মনের কথাগুলো বলতে দাও, দেখবে সবই ঠিক হয়ে যাবে, তুমি তোমার কাজে যাও। আর এরপর যখন সে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে তখন রাতের বেলায় দেখা যায় যে সত্যি সত্যি তার মা বাবার মধ্যে সবটা ঠিক হয়ে গিয়েছে। এখন তার বাবাই তার মার সেবা করছে। তো এরপর জানা যায় যে জ্যাংয়ের মার অসুখের চিকিৎসা করা সম্ভব, তবে সেটা অনেক ব্যয়বহুল। আর টাকার অভাবেই তিনি হতাশ হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। দাদু যখন সবটা শুনে তিনি প্রথমে কিছুটা রেগে যান, কিন্তু এরপর বলেন যে ভুল যারই হোক না কেন সেটা অলরেডি অতীত হয়ে গিয়েছে, আর অতীতকে ভুলে যাওয়াই ভালো। চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন সেটা আমি দেব, শুধুমাত্র আমার নাতি যেন তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। তো অন্যদিকে আবার দেখা যায় জন লিসকে প্রপোজ করছে। আসলে স্কুল জীবন থেকে তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু নানা কারণে তারা একটা সময় আলাদা হয়ে গিয়েছিল। এখন জ্যাংয়ের দাদু তাদের এই বিয়েতে মত দিয়ে দিয়েছে। তিনি জনকে বাড়িতে ডেকে এনে নিজের হাতের বানানো নুডলসও খাওয়ায়, আর নুডলস খেয়েই তো জন একদম মুগ্ধ হয়ে যায়। দাদু তখন বলেন যে 6 মাস পর কফি আর নুডলসের ব্যবসা আমরা একসঙ্গেই করব, আর তিনি জনকে এরপরে জামাই হিসেবেও সাদরে গ্রহণ করে নেয়। তো এরপরেই কেটে যায় 2টা মাস। তাদের দোকান এখন পুরো জমজমাট চলছে। জ্যাংয়ের মাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে, আর তাদের ওই ভাঙা পরিবারটাও এখন এক হয়ে গিয়েছে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় জ্যাং প্রতিদিনের মতো একটা নুডলসের বাক্স নিয়ে কাজে বের হয়। তবে সেটা কার জন্য, সোনিয়া না অন্য কেউ, সেটা আর এখানে ক্লিয়ার করা হয় না। হয়তোবা জ্যাংয়ের জীবনে অন্য কোনো ভালোবাসার মানুষ এসেছে, আবার সোনিয়াও ফিরে আসতে পারে। আর এইরকমই একটা কোশ্চেন রেখে এখানেই শেষ করে দেওয়া হয় আমাদের আজকের এই চমৎকার সুন্দর মুভির গল্পটি। আসলে অনেক ব্যবসা বা দোকান মানুষের জন্য শুধুমাত্র টাকা ইনকামের জায়গা না, এটাই তাদের পরিচয়, ইমোশন আর বেঁচে থাকার একমাত্র আশা। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।